ভাই তারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, একজন একজন করে করবেন। আরো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আমাদের সংবাদ সম্মেলনের পরবর্তী সময়ে আমরা আরো জোর দাবি তুলছি। আজকে যে আমরা জুলিয়াস সিজারের যে মনোনয়নপত্র গ্রহণ দেখেছি তার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং আন্দোলনের এক পর্যায়ে জুলিয়াস সিজারের সেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমরা অবস্থান পরবর্তী সময়ে দীর্ঘদিন যাবৎ বলে আসছে এই যে ছাত্রলীগের পেটুয়া সন্ত্রাসী বাহিনী এখনো ক্যাম্পাসে অবস্থান করে বেড়াচ্ছে, প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বারবার করে প্রস্তাব দিয়ে আসছি। প্রশাসন তাদেরকে চিহ্নিত করে কোনো ব্যবস্থা যে নেয় তার ফলশ্রুতিতে আজকে জুলিয়াস সিজাররা মনোনয়ন নেওয়ার মতো ক্ষমতা দেখায়। আমরা দেখেছি এই জুলিয়াস সিজাররা 2019 সালে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের সময় যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে সেই সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিতে আমরা দেখেছি। আমরা বারবার এদের বিরুদ্ধে এই অভিযোগগুলো দিচ্ছি প্রশাসনকে। প্রশাসন এই দায়িত্বগুলো পালন না করে বরঞ্চ এখানকার যারা গণতান্ত্রিক শক্তি, বাম গণতান্ত্রিক শক্তি যারা দীর্ঘদিন ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার আন্দোলন করছে সেই আন্দোলনকে দমন করার জন্য নানা ধরনের পথ পরিক্রম বেছে নিয়েছে। আমরা সেই যে সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসী সংগঠনের কেউ যেন এই ডাকসুতে নির্বাচন করতে না পারে প্রশাসনের প্রতি আমরা সেই আবারও আহ্বান জানাই। একই সাথে আহ্বান জানাই 1971-এর যে গণহত্যাকাণ্ড, 71 সালে যে গণহত্যা চলেছে এদেশে, সেই গণহত্যা সমর্থনকারী সংগঠনের কেউ যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই আহ্বান আমরা অতীত থেকে এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের আমরা কথা হচ্ছে যে আমরা ইলেকশন আজকে যখন শুরু হয়নি, আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমরা ছাত্র সংসদে নির্বাচন চেয়েছি, ছাত্র সংসদ আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে পরিবেশ সৃষ্টি করতে হবে। এখন এখানে আপনারা আমাদের লিখিত বক্তব্য দেখেছেন যে ক্যাম্পাসে দুটো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার একটারও বিচার হয়নি। সাম্য হত্যাকাণ্ডের বিচার হয়নি, তফাজ্জল হত্যাকাণ্ডের বিচার হয়নি। এর বাহিরে এখানে নারী শিক্ষার্থীদেরকে নিপীড়ন করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তার বিচার হয়নি। এবং 24শে জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি যুক্ত ছিল সন্ত্রাসী কার্যক্রমের সাথে, তাদেরকে অনেককে আমরা প্রার্থী হতে দেখছি এবং তাদেরকে দেখছি কি ভোটার তালিকায় অনেকের নামও দেখছি। তার মানে আমরা কি এটা এই ঘটনা থেকে বুঝবো যে এইরকম 24-এর যারা নিপীড়ন চালিয়েছে, গণহত্যার সাথে যুক্ত ছিল, তাদেরকে এখানে একটা পুনর্বাসনের প্রক্রিয়া আবার চালু করছে কিনা প্রশাসন, আমরা এই প্রশ্নটা রেখে যাচ্ছি এখানে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ক্যাম্পাসে যদি নিরাপদ এবং একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার পরিবেশ তৈরি করতে হয়, তাহলে তার একটা ন্যায্যতা তৈরি করতে হয়। আমরা ইতিমধ্যে আতঙ্কিত যে হলগুলোতে নানান ধরনের ছায়া প্রশাসন, আপনারা কিছুদিন আগে স্ক্রিনশট দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তারা হল প্রবেশে চাপ দিচ্ছে, চাপ দিয়ে তারা ওখানে এক রকমের আধিপত্য তৈরি করেছে। এবং এই যে ক্যাম্পাসের হলগুলোতে শিক্ষার্থী প্রতিনিধি এরকম করে অনেকগুলো বডি ফর্ম করা হচ্ছে। আসলে এগুলোর তো কোনো ভিত্তি নেই যে আপনার এখানে বিজয় 71 হলে 5 জনকে 5 শিক্ষার্থী জিয়া হলে বা বিজয় 71 হলে বিভিন্ন হলে যে এইভাবে প্রতিনিধি নির্বাচন করা হবে, এটার তো কোনো আইনি কোনো ভিত্তি নেই। তো ফলে আমরা এই ঘটনাগুলো নিয়ে আমরা সর্বশেষ যখন প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে, আমরা এই কথাগুলো বলে এসেছি যে একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার একটা পরিবেশ তৈরি করতে হবে এবং এই যে হত্যাকাণ্ডের বিচার সেটা করতে হবে, তার মধ্য দিয়ে আস্থা তৈরি করতে হবে শিক্ষার্থীদের মধ্যে। এবং আমরা এই নির্বাচনের আমাদের প্যানেল আমরা অতি শীঘ্রই আমরা ঘোষণা করবো আমাদের তরফ থেকে সেই জায়গাটা। বন্ধুগণ, আমরা ডাকসু নির্বাচনকে আমরা পূর্বেকার যে আন্দোলন লড়াই সংগ্রামের যে অংশ, সেই অংশ হিসাবে এটাকে বিবেচনা করি। আমরা বিগত সময় লড়াইয়ে ছিলাম, এখনো লড়াই আছি এবং ডাকসুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের যে একটা জায়গা, সেই জায়গা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বানচাল করে, গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করে, যদি আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একপাক্ষিকভাবে একটা বিশেষ কোনো সংগঠন কিংবা বিশেষ সংগঠন সমূহের প্রতি তার বায়াসনেস প্রকাশ করছে, তখন কিন্তু আমরা
হতে পারে, ডাকসু নির্বাচন বর্জনও করতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত যে আমরা লড়াইয়ের অংশ হিসাবে এই ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসবো। আমরা যেটা বলতে চাই যে ডাকসু নিয়ে যদি কোনো ধরনের পায়তারা করা হয়, নির্বাচনের পরিবেশ যদি বিঘ্নিত করা হয়, তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেটা মোকাবেলা করতে চাই। ডাকসু আমরা চাই। দ্বিতীয়ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসনের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়েও আমরা প্রশ্ন করি। কারণ এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আসার পর থেকেই নানানভাবে আমরা লক্ষ্য করেছি একটা সংগঠনকে এই মানে সরকার দলীয় বিভিন্ন কাছাকাছি যে সংগঠনগুলো আছে তাদেরকে নানানভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা উদ্গ্রীব থাকতো। এবং একটা সংগঠনের কথা না বললেই নয়, ইসলামী ছাত্র শিবির যেই সংগঠনটা 90-এর যে সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অনুযায়ী সারা দেশব্যাপী সকল বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ সংগঠন ছিল, সেটা সকল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই যে বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ছাত্র সংগঠনের সাথে কোনো ধরনের আলোচনা না করেই এক ধরনের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে বৈধতা দিয়েছে। এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু লক্ষ্য করলাম এই ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোতে হল রাজনীতি বন্ধ করার যে পায়তারা, সেই পায়তারার সাথে কিন্তু ওতপ্রোতভাবে এই ছাত্র শিবিরের নাম জড়িয়েছে এবং তারা যে এখানে মানে জড়িত সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই যে বিরাজনীতিকরণের যে পায়তারাটা ছাত্র শিবিরের হাত ধরে শুরু হলো, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে তারা পেয়েছে। এবং প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তারা এই যে ছাত্র শিবির রাজাকারদের ছবি প্রদর্শন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না। তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কথা উপেক্ষা করে, নির্দেশনা উপেক্ষা করে ছাত্র শিবির কিন্তু তাদের কর্মসূচি পরিচালনা করে গেল। অতএব আমরা এখানে এই মুহূর্তে ছাত্র গণতান্ত্রিক ছাত্রজোট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই তাদেরকে অবশ্যই ডাকসু নির্বাচনের আগে অবশ্যই তারা যে নিরপেক্ষ, সেই নিরপেক্ষতার প্রমাণ আমাদের সামনে হাজির করতে হবে এবং আমরা সেই তার প্রেক্ষিতে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এবং আমাদের ডাকসু আমাদের একটা লড়াইয়ের অংশ, সেই লড়াই আমরা থাকবো। এখানে আরেকটা জিনিস একটু সংযুক্ত করতে চাই, একটা প্রশ্ন করেন। প্রমাণিত হবে সেটার পরামর্শ মানে যারা বলে তাদের থেকে চেয়েছে। আচ্ছা, প্রথমত হচ্ছে তিনি বলছেন যে কোনো সাধারণ শিক্ষার্থী এই প্রশ্ন করেন না, যেই প্রশ্ন করেন তা আমাদের মতো রাজনৈতিক মানুষরা। কাজেই তিনি আমাদের পরামর্শ দিবেন এমন না, তিনি সাধারণ শিক্ষার্থীদের পরামর্শ দিবেন। পরামর্শটা সহজ, হলগুলিতে আপনাদের ছোট ছোট ভলেন্টিয়ার টিম থাকে তাহলে সেই ছোট ছোট ভলেন্টিয়ার টিমগুলি কারা এবং তারা কোন কোন পর্যায়ে ভলেন্টিয়ার টিম হিসেবে কাজ করেছে সেটি লিখলেই তো হয়। এটা নিয়ে এত বেচারার তো কিছু যে আপনার মনে করেন একটা নির্দিষ্ট হল, মনে করেন মুহসিন হলে ছাত্র শিবিরের নানান পর্যায়ে 2 জন 3 জন 5 জন 10 জন 100 জন কর্মী আছে। তারা ওনাদের তো নানান রকম ভাগ আছে, সাথী অমুক তমুক, সেই ভাগে কোন ভাগে কতজন শিক্ষার্থী আছে ওই হলটাতে, এইটা প্রকাশ্য একটা লিস্ট দিলেই তো মিটে যায়। কিন্তু তারা তা দিবেন না কারণ পূর্ববর্তী আমল কারা কারা তাদের মধ্যে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল এই তথ্য বাইরে আসলে তাদের এই যে মজলুম, আপনারা একটা ন্যারেটিভ বিল্ড করছেন সবাই মিলে, মজলুম সংগঠন, এই মজলুম সংগঠনের ন্যারেটিভ আর থাকবে না এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক প্রকাশ্যে হবে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয়ক সম্পাদক, মানে তিনি সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলনে নিয়ে যাবেন, আর গোপনে গোপনে তিনি থাকবেন ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক। এই ভণ্ডামি সামনে আসলে যেই ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজ থাকবে না। কাজে তারা কোনোভাবে এটা প্রকাশ করবে না। খুব স্পষ্ট কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত যারা, তাদের একটা লিস্ট আমরা চাই, দ্যাটস ইট। সেটা এই কথা বললে তারা সব কিছু নিয়ে পেঁচাবে কিন্তু কোনোভাবে এই কথা বলবে না। আর একটা পয়েন্ট যুক্ত করা খুব জরুরি, এখানে হল দখলদারিত্ব বন্ধ করার জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ উঠেছে, কিন্তু আপনারা জানেন যে হলের প্রশাসন আসলে হলের মূল ভূমিকায় থাকে এবং একজন প্রভোস্ট এবং তার যে টিম তারা যদি না চান তাহলে কোনো হল জীবনও দখল করা সম্ভব। প্রশ্ন হচ্ছে তাহলে শিক্ষার্থী রাজনীতি নিয়ে এত কথা হলো, আপনার শিক্ষকদের যে রাজনীতি সেই শিক্ষকদের রাজনীতি নিয়ে কোনো কথা হলো না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা সরকারের পরিবর্তন ঘটে, এই কথার কথা বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি ক্ষমতাসীন হওয়ার ফলে বিএনপির যে দলীয় লোকরা তারাই বিভিন্ন জায়গায় প্রভোস্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং তখন
আসলে ছাত্র দলের হল কমিটি থাকলো কি না থাকলো তার উপরে হলের দখলদারিত্ব নির্ভর করবে না। এটা জুলিয়াস সিজার তালুকদাররা, এরা তখন ছাত্রলীগ নাই, এরা এখন সাধারণ শিক্ষার্থী। সাদিক কায়েম ও শিবিরের সভাপতি হিসেবে রিভিল্ড হওয়ার আগে সাধারণ শিক্ষার্থী হিসেবে ভিসির প্রোটোকল ছিল। তো সাধারণ শিক্ষার্থী হয়েও তো জবর দখল প্রভাব বিস্তারে তোলা সব করে। যদি আপনার ঠেকাইতে হয় তাহলে আপনার প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। তাহলে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য যে আলোচনা, সেই আলোচনা আপনারা সামনে আনেন। শিক্ষক রাজনীতি নিয়ে রূপরেখা কি হবে, ছাত্র রাজনীতি নিয়ে রূপরেখা কি হবে, তার একটা মডেল আমাদের দরকার। এভাবে করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে কোনো ধরনের সমাধান আসবে বলে আমরা অন্তত মনে করি। একটা পয়েন্ট যুক্ত করি এটার সাথে, যে দেখুন ছাত্র রাজনীতি বন্ধ এটা আসলে কোনো সমাধান না। মানে আধিপত্য এবং দখল গত 1 বছরে তো কোনো হলে সেইভাবে কারো কোনো দলীয় সংগঠন থাকার কথা না। তাহলে আমরা এই 1 বছরে কিন্তু তোফাজ্জলকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে দেখি। তাহলে এই যে ব্যাপারটা তার সাথে যুক্ত কি, যে একটা প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, প্রশাসন যদি দলদাস হয়, এখনো ভিসি এবং প্রক্টর নিয়ে নানান কথা আছে, অভিযোগ আছে, তারাও একটা নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করছেন এবং তার প্রোটোকলে তাদের যাকে দেখা গিয়েছে সেই নির্দিষ্ট সংগঠনে তাকে দেখাও গিয়েছে। ফলে এইভাবে দলীয় ভিসি রেখে, দলদাস প্রশাসন রেখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে সন্ত্রাস এবং দখলদারিত্বের পরিবেশ সেটা কোনোদিনও আমরা মনে করি সেটা দূর হবে না। বরং আপনারা জানেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা জানেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি ওখানে নেই, কিন্তু ওখানে আমরা জানি শিক্ষার্থীরা একটা হলের ডালের ক্যান্টিনের ডালের মানটা খারাপ, এই কথা বলার কারণে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষার্থীকে বহিষ্কৃত হতে দেখি। তাহলে আজকে এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে পায় তারা, এর মধ্য দিয়ে আসলে আদতে বিরোধ করার শক্তি, যে শক্তি আসলে গণতান্ত্রিক শক্তি, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে কর্মকাণ্ড, বিরোধ করার জায়গাটাকে এটা রাষ্ট্রও চায় এবং রাষ্ট্রকে যারা নানানভাবে সার্ভ করে, যে সংগঠন, যে দলগুলো প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে, তারাও এই একই কাজটা করে। আমরা শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী কর্মসূচি হলে আমরা আপনাদেরকে জানাবো, আপনাদের সহযোগিতা পাবো। আজকে আপনারা যারা আমাদের চাকরি সারা